চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। নতুন দিনে নতুন ভিডিও, তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অন্য দিনের থেকে আলাদা, এবং সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আমি দশম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার উত্তর সহ। তবে আমি আজকে 25টি এমসিকিউ প্রশ্ন দিলেও এই 25টি এমসিকিউ প্রশ্ন থেকে তোমরা 50টি এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন তৈরি করতে পারবে। এটার জন্য কোনো কথা হবে না, কারণ 50টা এমসিকিউ প্রশ্ন তোমরা অরিজিনালভাবে তৈরি করতে পারবে। তাই এই 25টি এমসিকিউ প্রশ্ন তোমরা এত ভালো করে করে নাও যাতে 25টি প্রশ্ন আরও নতুন 25টি প্রশ্ন তোমাদের কাছে অটোমেটিক ধরা দিয়ে দেয়। তবে আলোচনায় যাওয়ার আগে তোমাদের সঙ্গে যে বিষয়টি বলবো সেটি হলো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। আর যেসব বন্ধুরা ভিডিও দেখছো এবং তা অথচ লাইক কমেন্ট বা শেয়ার করছো না, তারাও একটা লাইক, একটা কমেন্টস এবং একটা শেয়ার করো, যাতে আমি অনুপ্রেরণা পাই নতুন কিছু ভিডিও বানানোর জন্য। আর মাধ্যমিকের যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখবে তারা তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে বা পায় এবং নিজেদেরকে মাধ্যমিক পরীক্ষার জন্য সঠিকভাবে তৈরি করে নিতে পারে। যাক, আর কথা বাড়াবো না, চলে আসবো আলোচনাতে। দেখো, আমি যে 25টি এমসিকিউ প্রশ্ন দিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো। প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল? প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল? উত্তর রিজার্ভার পেন। আমরা সকলেই জানি, অসুবিধা কিছু নেই। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন দিয়েছে, সৈয়দ আলাউল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? সৈয়দ আলাউল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? উত্তর হচ্ছে আরাকান রাজসভার। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন সৈয়দ আলাউল। 3 নম্বর প্রশ্নে চলে এসো। সমুদ্র নিপতি সুতা কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে পদ্মাকে। সমুদ্র নিপতি সুতা বলা হয়েছে পদ্মা। তাহলে সমুদ্র নিপতি মানে রাজা, তাহলে সমুদ্র রাজার সুতা মানে হচ্ছে কন্যা, আর সুতা মানে হচ্ছে পুত্র। তাহলে সমুদ্র রাজার কন্যা কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে পদ্মাকে। 4 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতাটি কে বাংলা ভাষায় তর্জমা করেছেন? উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। তাহলে অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন দেখো, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা। তাহলে কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? না, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা। 6 নম্বর প্রশ্ন দেখো, অম্বুরাশি সুতাকে। অম্বুরাশি সুতাকে। তাহলে অম্বুরাশি সুতা হচ্ছে কে? লক্ষ্মী দেবী। মানে সুতা মানে হচ্ছে কন্যা, একটু আগেই বললাম। আর অম্বু মানে জল। তাহলে অম্বু রাশি, যেখানে প্রচুর পরিমাণে জল আছে তাকে আমরা কি বলবো? সমুদ্র বা সাগর। তার কন্যা হচ্ছে লক্ষ্মী দেবী। সমুদ্র মন্থনকালে লক্ষ্মী দেবী ওই সমুদ্র থেকে যখন সাগর মন্থন করেছিল, সমুদ্র মন্থন করেছিল দেবতা এবং অসুর মিলে, তখন কি হয়েছিল যে লক্ষ্মী দেবী ওই সমুদ্র পাতাল থেকে উঠেছিলেন আর কি। তার জন্য একে বলা হচ্ছে তোমার অম্বু রাশি সুতা, সমুদ্রের নিচ থেকে। 7 নম্বর প্রশ্ন দেখো, নজরুল ইসলামের লেখা প্রথম কবিতার নাম কি? এই প্রশ্নটি একটি মজার বিষয়। আমি যেখানে থাকি সেই এলাকার একটি 9-এর সিলেবাসে এই প্রশ্নটি পড়ে গেছে। হ্যাঁ, কারণ ওদেরও ভাঙার গান কবিতাটি ছিল, সেহেতু ওইখান থেকে প্রশ্নটি দিয়েছে। প্রশ্নটি তুলে দিয়েছে যে নজরুল ইসলামের লেখা প্রথম কবিতার নাম কি? ছেলেটি আমার স্টুডেন্ট, কিন্তু ভুল করে ফেলেছে। ছেলেটি আর কি বিদ্রোহী কবিতা করে দিয়েছে। মানে ও প্রথমে মুক্তি করেছিল, তারপরে বন্ধুদের সঙ্গে আলোচনা করে না কীভাবে কি জানি না, ও কিন্তু কেটে বিদ্রোহী করে, সেটা ভুল হয়ে গেছে। ওনার প্রথম কবিতা হচ্ছে মুক্তি। আমরা সকলেই জানি নজরুল ইসলামের প্রথম কবিতার নাম মুক্তি। 8 নম্বর প্রশ্নে চলে এসো। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। ছোটো মাসি কোন দিকে ধাবিত হয়? ছোটো মাসি মানে এটা তপনের
ছোটো মাসির কথা বলা হয়েছে, জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। ছোটো মাসি সেই দিকে মানে ছোটো মাসি ওই তপনের গল্পটা নিয়ে ছোটো মেসোর দিকে ধাবিত হয়, মানে যাচ্ছে আর কি খুব তাড়াতাড়ি করে। ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি ফুরিয়ে এসেছে? এই যে ছুটি, এটাও কিন্তু ওই জ্ঞানচক্ষু গল্পের অংশ। তপনের মেসোর নতুন মেসো যেটা যিনি হয়েছেন, তিনি তিনিও তো একটা সার্ভিস করেন, অর্থাৎ অধ্যাপক কলেজের। সেহেতু গরমের ছুটি ছিল, সেই ছুটি কিন্তু ফুরিয়ে এসেছে, অর্থাৎ গরমের ছুটি ফুরিয়ে এসেছে। 10 নম্বর প্রশ্ন দেখো, কবি পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ করেন? আমরা প্রশ্নটি একটু অন্য ধারায় নিয়ে এসেছি, কারণ জন্ম মৃত্যু পড়তে পারে। কবি পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছিল 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে কবি পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছিল। চিলিয়ান কবি, আমরা সকলেই জানি, বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ আছে। তোমাদের যে কবিতাটা দিয়েছে অসুখী একজন, দারুণ কবিতা, এবং প্রতিটি মিনিং কিন্তু খুব সুন্দর। তোমরা খুব ভালোভাবে এই কবিতাটি এবছর তৈরি করে রাখতে পারো পরীক্ষার জন্য। 11 নম্বর প্রশ্ন দেখো, হাই ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলা হয়েছে? হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে। এটা আফ্রিকা কবিতার অংশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। তাহলে হাই ছায়াবৃতা, হাই ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে। তারপরে কোশ্চেন দেখো, সিজার যে কলম দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন সেই কলমটির পোশাকি নাম কী ছিল? আমরা সকলেই জানি সিজারকে, জুলিয়াস সিজারের কথা বলা, যে কাফকাকে তারপরে একটা কলম দিয়ে কাফকাকে আঘাত করেছিল, সেই কলমটার একটা পোশাকি নাম ছিল, তার নাম হচ্ছে স্টাইলাস, আমরা সকলেই জানি। 13 নম্বর প্রশ্ন, আপনি এই বিরাগী কথাটি কে বলেছিলেন? আপনি এই বিরাগী কথাটি কে বলেছিলেন? কথাটি এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, মানে লাইনটি, সেটা হচ্ছে বহুরূপী গল্প থেকে, সুবোধ ঘোষের লেখা। আর তোমার সুবোধ ঘোষের বিখ্যাত 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 কয়েকটি গল্প আছে, সেই গল্পগুলো তোমরা একটু দেখে নিও, বইয়ের মধ্যে দেওয়া আছে। উপন্যাসও কিছু আছে, সেটাও একটু দেখে নিও। আর এই কথাটি ভবতোষ বলেছে বহুরূপী গল্প থেকে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো 14 নম্বর প্রশ্ন, এতে দুজনেরই ভয় কেটে গেল, দুজন কে কে? এতে দুজনেরই ভয় কেটে গেল, দুজন কে কে? এটা অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে, পান্নালাল পেটেলের লেখা, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত তর্জমা করেছেন। এই তাহলে এতে দুজনের ভয় কেটে গেল, এই দুজন হচ্ছে অমৃত এবং ইসাব, বা অমৃত ও ইসাব, এই দুজন হলো অমৃত ও ইসাব। জ্ঞানচক্ষু গল্পটির রচয়িতাকে, এটা গুলিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, আশাপূর্ণা দেবী অ্যান্ড মহাশ্বেতা দেবী, এই জন্য প্রশ্নটা নিয়ে এসেছি। মহাশ্বেতা দেবী নয়, এটা হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা গল্প জ্ঞানচক্ষু। তোমরা এটি ভালো করে একটু খেয়াল রাখবে পরীক্ষায়, টিউশনির পরীক্ষায়। এই প্রশ্নটি আমি অপশান দিয়েছিলাম, যেমন দিয়েছিলাম তোমার মহাশ্বেতা দেবী, তারপর লীলা মজুমদার, আর কোনো একটা লেখক দিয়েছিলাম, কোনোটিই নয়। আমার স্টুডেন্টে অন্যমনস্ক করে ভুল করে দিয়েছিল, তাই তোমরা এটিকে ভুল করো না, একটু সাবধানে অপশানগুলো ভালো করে পড়ে নেবে, না নতুবা গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 16 নম্বর প্রশ্ন দেখো, অশোকে একজন কবিতায় যুদ্ধ কেমন করে এসেছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অশোকী একজন কবিতায় যুদ্ধ কেমন করে এসেছিল? উত্তর দেখো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে অশোকী একজন কবিতায় যুদ্ধ কেমন করে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। 17 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকার ক্রন্দন কেমন? ক্রন্দন মানে কাঁদা। আফ্রিকার ক্রন্দন কেমন? ভাষাহীন ক্রন্দন। ওই যে আমরা কবিতার মধ্যেই তো পড়েছি, আফ্রিকার ক্রন্দন ছিল ভাষাহীন, অর্থাৎ কোনো কথা ছিল না সেই কাঁদার মধ্যে। এটা আরও ভিতরের মিনিং আছে, কবিতাটা তোমরা ভালো করে পড়ে নেবে, ইনার মিনিংটাও ভালো করে দেখে নেবে, তাছাড়া কিন্তু উত্তর লেখা একটু মুশকিল হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে এই বছর, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আরেকটা হচ্ছে ক্ষমা করো, কবি কবি কাদের হয়ে কার কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছেন, করতে বলেছেন, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি ভালো করে নেবে। তারপরে তোমার আফ্রিকার সৃষ্টি বৃত্তান্ত বা জন্ম বৃত্তান্ত, আফ্রিকার সৃষ্টি বৃত্তান্ত বলো না, জন্ম বৃত্তান্ত, সেটা দুটো ভাগে ভাগ করতে হবে, এটিও ভালো করে দেখে নেবে। সেটা হচ্ছে বৈজ্ঞানিক এবং পৌরাণিক, এই ব্যাখ্যাটিও তোমাদেরকে লিখতে হবে।
খুব ভালো করে দুটো পয়েন্টের মধ্যে লিখবে, উত্তর সুন্দর করে গোছানো যাবে, অসুবিধা কিছু হবে না। 18 নম্বর প্রশ্ন দেখো, প্রাবন্ধিক নলখাগড়া কোথা থেকে নিয়ে আসতেন? প্রাবন্ধিক নলখাগড়া এটা তোমার বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম। তাহলে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি কার লেখা? এটা তো প্রবন্ধ, তাহলে প্রবন্ধটি কার লেখা? প্রবন্ধটি লিখেছেন নিখিল সরকার। নিখিল সরকারের ছদ্মনাম কী ছিল? আমরা জানি শ্রীপান্ত ছদ্মনামে তিনি লিখতেন। আর এই হারিয়ে যাওয়া কালিকলম তোমার যে নলখাগড়ার কথা বলা হয়, যে নলখাগড়াটা কোথার থেকে নেওয়া হচ্ছে? নীল নদীর তীর থেকে। আচ্ছা, নীল নদ বলতে কোন দেশের? মিশরের নীল নদ। মিশরটা কোথায়? আফ্রিকা মহাদেশে। তোমরা সকলে এই পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো তোমরা করে নেবে। কাসকাকে, সিজার কাসকাকে ছুরি দিয়ে আঘাত করেছিল কেন, সেটাও একটু দেখে নেবে। তারপর তোমার ওখানে অনেকগুলো ঘটনা আছে, পরপর সেগুলো দেখে নেবে। 19 নম্বর প্রশ্ন, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে, কারা ফেলে দিচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে নেওয়া হয় যেটা ধরতে হবে প্রথমে। দুটো একটা পয়সাও ফেলেও দিচ্ছে, কারা ফেলে দিচ্ছে? দেখো, এটা সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। তোমরা সকলে বুঝতে পারছো এটা কোথার থেকে নেওয়া হয়েছে। তাহলে সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে। তাহলে কারা পয়সা ফেলে দিচ্ছে? বাসযাত্রীরা। আচ্ছা, বাসযাত্রীরা কোথায় দাঁড়িয়েছিল, বা বাসযাত্রীরা কোথায়, কোন স্থানের ঘটনার কথা বলা হয়েছে? এটা হচ্ছে চকের বাস স্ট্যান্ড। এইটুকুন দেখে নেবে, বাস স্ট্যান্ডটি ছিল চকের বাস স্ট্যান্ড। ড্রাইভারের নাম কী ছিল? কাশীনাথ। আমরা সকলেই জানি। সুবোধ ঘোষের জন্ম মৃত্যুটা একটু দেখে নেবে, সুবোধ ঘোষের ছদ্মনামটা দেখে নেবে, সুবোধ ঘোষ কী কী রচনা করেছিল দেখে নেবে, গল্পটির উক্তিগুলো তুলে নেবে, উক্তিগুলো এক জায়গাতে করে নাও, দিয়ে উত্তর লিখতে শুরু করো, অসুবিধা কিছু হবে না, সবটাই তোমাদের মনের ভেতরে জমা হয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটা জানো তো? অগ্নিবীণা কাব্যগ্রন্থটা আমাদের নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, আর 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, আমরা সকলেই জানি। আর এটার মধ্যে 12টি কবিতা ছিল, তোমরা জানো তো? 12টি কবিতা ছিল। আর এই কাব্যগ্রন্থটি কবি বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়কে উৎসর্গ করেছিলেন। তাহলে পড়তে পারে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবি নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়কে। আচ্ছা, তাহলে বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়কে উৎসর্গ করার পর কবিতার সংখ্যা দিয়েছিলেন 12টা। আচ্ছা, 12টা কবিতার মধ্যে তোমার প্রলয় উল্লাস কবিতাটা কত সংখ্যক কবিতা ছিল? আচ্ছা, প্রলয় উল্লাস কবিতাটি ছিল প্রথম সংখ্যক কবিতা, অর্থাৎ প্রলয় উল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা ছিল। তারপরে দেখো, তুমি চলে এসো তার পরের প্রশ্ন, অমৃতকে কুস্তি লড়ার জন্য খোলা মাঠে কে নিয়ে গিয়েছিল? এটা তো আর বলতে হবে না কোথা থেকে নেওয়া হয়েছে। অমৃত ঈশা মানেই হচ্ছে অদল বদল গল্প। কার লেখা? না পান্নালাল পেটেল। তর্জমা কে করেছেন? বাংলাতে তর্জমা কে করেছেন? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অর্ঘ্যকুসুম বানানটি ভালো করে দেখে নেবে। আর তোমার পান্নালাল পেটেল মানে একটা পুরস্কার পেয়েছিল, সেই পুরস্কারটা দেখে নেবে। আর পান্নালাল পেটেল কিছু বিখ্যাত গ্রন্থ রচনা করেছিল, সেই গ্রন্থগুলো কিন্তু একটু দেখে নিও। তাহলে অমৃতকে কুস্তি লড়ার জন্য খোলা মাঠে কে নিয়ে গিয়েছিলেন? উত্তরটা হচ্ছে, কে নিয়ে গিয়েছিল? উত্তর হচ্ছে কালিয়া। আচ্ছা, অমৃত কি কুস্তি লড়তে চেয়েছিল? না, তো কুস্তি লড়তে চায়নি, তবু তাকে জোর করে নিয়ে গিয়েছিল, কারণ নতুন গায়ে জামা পরেছিল, ছিঁড়ে যাওয়ার ভয় ছিল। আচ্ছা, হরিদা জগদীশ, তারপরের প্রশ্ন, হরিদা জগদীশবাবুর বাড়ি কখন গিয়েছিল? আমরা সকলে জানি, যখন তার বাড়িতে হরিদার বাড়িতে যখন অনাদি ভবতোষ কথক এরা সকলে এসেছিল, তখন বললো না যে আমরা সন্ধেবেলা ওনার বাড়িতে যাব স্পোর্টসের চাঁদা আদায়ের জন্য। তখন তাহলে সন্ধেবেলা, তাহলে কখন গিয়েছিল? সন্ধেবেলা গিয়েছিল। হরিদা কোন গল্পের চরিত্র? হরিদা হচ্ছে বহুরূপী গল্পের চরিত্র। আচ্ছা, বহুরূপী গল্পটির কার লেখা? সুবোধ ঘোষের লেখা। আচ্ছা, বহুরূপী যদি আমরা সমাস করি তাহলে কি হবে? এটা কিন্তু বহুরূপ ধারণ করে যে বা যিনি, এটা কিন্তু আমার ক্ষেত্রে ঠিক মনে হয়নি। বহু রূপ যার, এটাই করবে। আশা করি এটা ঠিকঠাক তোমরা নাম্বার পাবে। আর যদি তোমাদের খুব সন্দেহ লাগে, তোমরা দুটোই অবলিক দিয়ে লিখে দেবে। দ্বিতীয় রূপটা তোমার এখানে কৃদন্ত পদ নয়, বা কৃদন্ত পদের কোনো সম্পর্কই নেই, তাহলে উপপদ তৎপুরুষ হবে কী করে আমি বুঝতে পারিনি। তবে বহু রূপ যার, এটা করাই বেটার হবে। যদি খুব সন্দেহ মনে হয়, তোমাদের দুটোই করে দিয়ে চলে আসবে। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন,
কাল ভয়ঙ্করের বেশে কে আসছে? এই যে কাল ভয়ঙ্করের কথা মানেই তোমার কোথায় প্রলয় উল্লাস। আচ্ছা, প্রলয় উল্লাস কবিতাটি কার লেখা? প্রলয় উল্লাস কবিতাটি কবি নজরুল ইসলামের লেখা। আচ্ছা, নজরুল ইসলাম ইসলামকে আমরা একটা ভালো নামে চিনি, তাকে কী নামে চিনি? বিদ্রোহী কবি নামে। আচ্ছা, তোমার নজরুল ইসলামের এই বিদ্রোহী মানে তোমার প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। আচ্ছা, অগ্নিবীণা কাব্যগ্রন্থে কত সংখ্যক কবিতা? না প্রথম সংখ্যক কবিতা। আচ্ছা, অগ্নিবীণা কবিতাটি কাব্যগ্রন্থটিতে মোট কতগুলি কবিতা আছে? না 12টি। আচ্ছা, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল? না বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়কে। আচ্ছা, এই প্রলয় উল্লাস এটা ব্যাসবাক্য সহ সমাস কী হবে? প্রলয়জনিত উল্লাস, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে হয়ে গেল। তাহলে কী কোশ্চেন দিয়েছে? কাল ভয়ঙ্করের বেশে কে আসছে? কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে। 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সুন্দর। 24 নম্বর প্রশ্নে চলে এসো। নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি কতদিন ধরে হয়েছিল? আচ্ছা, নদীর বিদ্রোহ গল্পটি কার লেখা? না মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম তোমরা জানো? হ্যাঁ জানি। কী নাম? না প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম তোমরা জানো? হ্যাঁ জানি। মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম হচ্ছে কালো মানিক। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিল? হ্যাঁ জানো তোমরা? হ্যাঁ জানি। কত সালে? না 1908 সালে। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে ইহলোক ছেড়ে পরলোকে চলে গিয়েছিল? 1956 সালে। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায় হয়েছিল? দুমকাতে। আমরা সকলেই জানি এই প্রশ্নগুলি করে। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত উপন্যাসের নাম? জননী, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য। আচ্ছা, হলুদ নদী, সবুজ বন, তারপরে ধরো তোমার ক্লাস ফ্রেন্ড, তারপরে তোমার হচ্ছে আরও অনেক ভালো ভালো গল্প আছে, যেমন ধরো বউ, কুষ্ঠরোগীর বউ। এই গল্পগুলি কার লেখা? তোমার মানিক বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে হলুদ নদী সবুজ বন, এইটি কার লেখা? হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম তোমরা জানো? হ্যাঁ জানি। কী নাম? তোমরা বলে দেবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হচ্ছে অতসী মামি। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? না বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এইভাবে প্রশ্নগুলি তোমরা যখন পড়বে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেবে। আমি একটা জিনিসের উপর করে নেব হবে না, আগে তার সম্পর্কে ডিটেলসে জানতে হবে, ডিটেলসে জেনে আমাকে তৈরি করে নিতে হবে। তাহলে যে জায়গার থেকেই প্রশ্ন পড়ুক না কেন সেটা আমার কাছে অতি সহজ হয়ে যাবে। তাহলে কী বলছে 24 দাগের প্রশ্নটা কী বলছে? নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি কতদিন ধরে হয়েছিল? নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি 5 দিন ধরে হয়েছিল, আমরা সকলেই জানি। তারপরে 25 নম্বর প্রশ্ন, তথা আজকের শেষ প্রশ্ন। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে? আচ্ছা, এটা তো বলার কিছু নেই। কবিতাটার নাম হচ্ছে অভিষেক। অভিষেক কবিতাটি রচয়িতা কে? তোমার মধুসূদন দত্ত। অর্থাৎ মধুসূদন দত্তকে আমরা কী নামে চিনি? মধুকবি নামে চিনি। আচ্ছা, মধুসূদন দত্ত একটা ছন্দের সৃষ্টি করেছিলেন, সেই ছন্দটির নাম তোমরা জানো? হ্যাঁ জানি। কী ছন্দ? না অমিত্রাকর ছন্দ। আচ্ছা, মধুসূদন দত্তের একটি বিখ্যাত নাটক আছে, সেই নাটকটির নাম জানো? হ্যাঁ জানি, কৃষ্ণকুমারী। আচ্ছা, মধুসূদন দত্তের এই মেঘনাদবধ কাব্যের কটি স্বর্গ আছে? হ্যাঁ জানো কি তোমরা? হ্যাঁ জানি, 9টি স্বর্গ। আচ্ছা, প্রথম স্বর্গটির নাম জানো তোমরা? হ্যাঁ, প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। আচ্ছা, তোমরা পরপর 9টি স্বর্গের নাম লিখতে পারবে? হ্যাঁ পারবো। পরপর তোমরা 9টি, অভিষেক, অস্তলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, এরকম করে তোমরা 9টা স্বর্গ পরপর লিখে দেবে। আর বিশেষ করে প্রথম স্বর্গ এবং শেষ স্বর্গ তোমরা ভালো করে করবে, অর্থাৎ প্রথম স্বর্গ আর 9 নম্বর স্বর্গ তোমরা খুব ভালো করে মন দিয়ে করে নেবে। আচ্ছা, জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময়মানী, এই মহাবাহুটিকে? মহাবাহু হচ্ছে রাবণ পুত্র ইন্দ্রজিতের কথা বলা আছে। আচ্ছা, মহাবাহু সমাসবদ্ধ পদটির কি তোমরা সমাস করতে পারবে? হ্যাঁ পারবো। মহাবাহু যার, অর্থাৎ ইন্দ্রজিৎকে বলা হয়েছে, এটা কোন সমাস হবে? আচ্ছা, এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। আচ্ছা, তারপরে আমাকে আরেকটা কথা বলো যে মেঘনাদবধ কাব্যের অন্তর্গত প্রথম স্বর্গের যে অভিষেক কবিতাটি আছে তার সেই জায়গাতে কিছু কিছু পৌরাণিক প্রসঙ্গ আছে, যেমন ধরো তোমার তুলনা করা হয়েছে বিশেষ করে। যেমন ধরো তোমার ওই করি যখন তোমার যুদ্ধ করতে যাচ্ছে,
সেই সময় ওর পা ধরেছিল তোমার ইন্দ্রজিতের ওয়াইফ, সেটাকে সেই সময় একটা হাতির তুলনা করা হয়েছে। ওই জায়গাটা ভালো করে করবে। মৈনাক সেলটা ভালো করে করবে। তারপরে তোমার এধারে উত্তর অর্থাৎ গোধন চুরি, এটিও ভালো করে করবে। এই জায়গাগুলির থেকে তোমার প্রশ্নের উত্তর কিন্তু কমন আসার সম্ভাবনা আছে। বন্ধুরা, এই প্রশ্নের তাহলে উত্তর কী হলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইন্দ্রজিৎ। আচ্ছা, ইন্দ্রজিতের রাবণের একটি প্রিয় পুত্র হচ্ছে বীরবাহু তো মারা গেছে আগে আমরা জানি। আচ্ছা, বীরবাহুর মায়ের নাম কি তোমরা জানো? আচ্ছা, বীরবাহুর মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালো করে নেবে এবং যখনই করবে ডিটেলসে জেনে করবে। তাড়াহুড়ো করে কোনো লাভ পাওয়া যাবে না, কারণ একটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন তোমাদের লেজুর আকারে চলে আসবে। যখন লেজুর আকারে চলে আসবে সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা ভালো করে তৈরি করে নেবে। যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে এই প্রশ্নগুলির উত্তর, ততই তোমাদের মঙ্গল, কারণ পরীক্ষা মাথার উপরে কড়া নাড়ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই প্রশ্নগুলির উত্তর করে নাও। আশা করি সব স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে 30 তারিখের মধ্যে, অর্থাৎ এই 30 তারিখের মধ্যে, অর্থাৎ 30 তারিখ মানে কালকের মধ্যে পরীক্ষা সব শেষ হয়ে যাবে। তোমরা তারপরে যে জায়গাতে পরীক্ষা দেওয়ার পর তোমরা তো বুঝতে পেরেছো যে জায়গাগুলো তোমাদের অসুবিধা আছে, সেই জায়গাগুলোকে তোমরা রিপেয়ার করার চেষ্টা করো। খুব তাড়াতাড়ি তোমরা সেই জায়গাগুলো রিপেয়ার করে নাও, কারণ সময় খুব অল্প, এবং ঘড়ি ধরে বাড়িতে অভ্যাস করো যাতে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স জাগে এবং একটা নির্দিষ্ট সময়ে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো। আর বন্ধুরা, যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, অর্থাৎ আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই যাতে তোমাদের কাছে ভিডিও চলে যায় এবং যারা ভিডিওটি দেখতে পাও, সেই জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা ভিডিও দেখছো অথচ লাইক, কমেন্টস এবং শেয়ার করছো না, তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দাও, যাতে আমি নতুন করে অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।